হকি খেলোয়াড়রা একটা এক দাবিতে পদত্যাগ করতে হবে খাজা রহমতুল্লাহকে। ভারতীয় পত্রিকায় খালেদ মাহমুদ সুজনের নাম, তবে বিপিএল ফিক্সিং এর দাবি উড়িয়ে দিয়েছেন তিনি। কে কি লিখছিলেন আমি আসলে নট টু বদার্ড, বিকজ আমি জানি যে আমি কি করেছি, আমি ক্রিকেটের জন্য কি করতে চাই, আমার মাথায় কি আছে। হোম অফ ক্রিকেটের মাঠের অবস্থা বেহাল, চিফ কিউরেটর গামিনীর উপর নাখোশ বিসিবি কর্তারা। দেশের ক্লাবগুলোতে লিমিটেড হবার হিড়িক, জুনেই কোম্পানিতে বদলে যাচ্ছে শেখ রাসেল কেসি আর ব্রাদার্স ইউনিয়ন। প্রীতি ম্যাচে আয়ারল্যান্ড ইংল্যান্ড সমানে সমান, ইকুয়েডরকে হারিয়ে জার্মানির দাপট, বিশ্বের সবচেয়ে দামি ক্লাব বায়ার্ন মিউনিখ। স্বাগত একাত্তরে খেলা যুগে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ দীপা। 24 ঘন্টা না পেরুতেই 3 দাবির বদলে জাতীয় পর্যায়ের হকি খেলোয়াড়দের এখন এক দফা এক দাবি। ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক খাজা রহমতুল্লাহর পদত্যাগ, তার অধীনে আর হকি স্টিক হাতে নিতে রাজি নন খেলোয়াড়রা। কিন্তু কেন, জানতে হকি পাড়ায় গিয়েছিলেন দেব চৌধুরী। জাতীয় হকি দলের খেলোয়াড়রা আগেই ঘোষণা দিয়েছে অ্যাডহক কমিটির অধীনে দেশ বিদেশে কোথাও খেলবে না তারা। কিন্তু সামনেই ফেডারেশনের নির্বাচন। প্রশ্ন হলো, যদি এই কমিটির কর্তারাই নির্বাচিত হন তখন কি হবে? আমরা বলেই দিচ্ছি যে এই সেক্রেটারির আন্ডারে খেলবো না। বিতর্কিত লোককে আমার মনে হয় না যে ইলেকশনের মাধ্যমে এখানে আনা উচিত বা উনার আসা উচিত। এটা উনার বোঝা উচিত যে আমরা উনাকে চাচ্ছি না। এটা যেভাবে হোক, যদি পরবর্তীতে উনি যদি ইলেকশনের মাধ্যমে আসে, আমরা প্লেয়ারে তাকে চাচ্ছি না। সাধারণ সম্পাদকের দিকেই অভিযোগের আঙুল। কারণও ব্যাখ্যা করেছেন হকির জাতীয় তারকারা। রহমত ভাইয়ের ব্যাপারটা হচ্ছে এরকম যে উনি যেই ক্যালেন্ডারই করতেছে সেটাই বারবার পিছাইতেছে। উনি প্লেয়ারদের ডলার নিয়ে এটা করছে, উনি প্লেয়ারদেরকে বিতর্কিত করছে। প্লেয়াররা কখন বিতর্কিত হয়েছে? যখন আমরা দাবি করছি। কি দাবি করছে? আমাদের দল বদল নিয়ে। তা আমরা যদি আমাদের ন্যায্য দাবি চাইতে যাই, যদি আমরা বিতর্কিত হই, তো তার আন্ডারে তো আমাদের কোনো কিছু করার দরকার নেই। এখন আমরা প্রেসিডেন্ট স্যারের সাথে বসতে চাই, আমরা প্রেসিডেন্ট স্যারের সাথে কথা বলবো, প্রেসিডেন্ট স্যারের সাথে কথা বলে আমরা বলবো যে আমরা ওনার আন্ডারে আমরা কোনো খেলা খেলবো না। প্রথম যখন উনি আসে, আমরা বলছি যে আমাদের ক্যাম্পের সমস্যাগুলো সমাধান করেন। উনি বেতনের কথা বলা হয়েছে, তারপরে আমাদের যে ডেইলি আমার যেটা ন্যূনতম দেওয়া হয় সেটাও বলা হয়েছে। উনি বলছে যে ঠিক আছে, আমি এটা দেখবো, এটা আমি এটা ঠিক করে দিব। তারপর মিটিং করে ওটাও করা হয়নি। তা যখন আমরা আমাদের ডলারের কথা বলা হয়েছে, যেটা চন্দন বললো, সেটা নিয়ে মিটিং করা হয়েছে, সেটা উনি আমাদের আশ্বাস দিয়ে ঠিক আছে এটা বাড়ানো হবে, সেটাও বাড়ানো হয়নি। শেষ পর্যন্ত আমরা একটা ভালো রেজাল্টের পরে আমরা দল বদলের জন্য দাবি করছি, সেটাও উনি রাখতে পারেননি। চেয়ারটাই তার কাছে বড় এখন দেখা যাচ্ছে। তবে অভিযোগগুলো খণ্ডানোর জন্য পাওয়া যায়নি খাজা রহমতুল্লাহকে। সাধারণ সম্পাদক সাহেব বলেছেন যে পূর্বে ফেডারেশন ভাঙায় খেলোয়াড়রা যে আন্দোলন করেছিল তার দৃষ্টান্তমূলক শাস্তি পেলে এই ঘটনা ঘটতো না। কিন্তু পূর্বের আন্দোলনের ইন্ধনদাতা স্বয়ং বর্তমান সাধারণ সম্পাদক সাহেব খাজা রহমতুল্লাহ। দেব চৌধুরী, ৭১। কেবল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের আশরাফুল সাকিব আর মাশরাফি না, আইসিসির দুর্নীতি দমন কর্তাদের জেরার মুখে পড়তে হয়েছে চিটাগং কিংসের কোচ খালেদ মাহমুদ সুজনকেও। সেই সাথে টাইমস অফ ইন্ডিয়ার মালিকানাধীন কলকাতার পত্রিকা এই সময় বলছে বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত তিনি। তবে এই অভিযোগের তীব্র প্রতিবাদ করেছেন টাইগারদের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ। আরও জানাচ্ছেন শামসুল আরিফিন। সিইওর সাথে কথা হয়েছে, সে আমাকে বললো যে তারা এখানটা এসেছিল যে ওইটার একটা রিপোর্ট কম্পাইল করছে, রিপোর্টটা কম্পাইল করে তাদের রিকমেন্ডেশন সহ আমার কাছে পাঠাবে। আমার ধারণা 3-4 দিনের বেশি লাগার কথা না, বড় জোর 1 সপ্তাহ। বিসিবি সভাপতি তো বলেই দিলেন আইসিসির রিপোর্ট হাতে পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। কিন্তু তার আগেই গুঞ্জন বেরিয়েছে ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত হতে পারেন মোহাম্মদ আশরাফুল। ভারতীয় একটি জাতীয় দৈনিক আরেক দফা এগিয়ে খবর দিয়েছে বিপিএল এ ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকতে পারেন চিটাগং কিংসের কোচ খালেদ মাহমুদ সুজন। ৭১-এর কাছে আকসু কর্তাদের জেরার মুখে পড়ার কথা স্বীকার করলেও নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক এই অধিনায়ক। এইরকম কোনো একটা নোংরা কাজের সাথে আমি থাকবো, এটা আমি কোনো সময় বিশ্বাসই করতে পারি না। সবচেয়ে বড় কথা হলো এটাই যে আর যদি এরকম কিছু থাকতাম, আইসিসি আমার সাথে একটা ইন্ট্রোগেশন হয়েছে অ্যাজ এ কোচ অফ চিটাগং কিংস, সুতরাং তারাই সেটা বলবে। আর কে কী লিখছিলেন আমি আসলে নট টু বদার্ড, বিকজ আমি জানি যে আমি কি করেছি, আমি ক্রিকেটের জন্য কি করতে চাই, আমার মাথায় কি আছে। সুতরাং এই আমি যা আছি আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সুতরাং
মানে অসৎ উপায়ে টাকা অর্জনের কোনো ইচ্ছাই আমার নাই আসলে। আর ক্রিকেটের সাথে বেইমানি করার কোনো ইচ্ছাই আমার নাই, কারণ আমি আজকে সুজন যতদূর এই পর্যন্ত এসেছি ক্রিকেটের কল্যাণেই এসেছি। আইসিসির তদন্ত প্রতিবেদন প্রকাশের আগেই বিপিএল এর ফিক্সিং এর সাথে জড়িত সন্দেহে নাম প্রকাশ পাচ্ছে অনেকের, কিন্তু প্রকৃত সত্য জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। শামসুল আরিফিন, ৭১, ঢাকা। দেশের ক্রিকেটের ফিক্সিং নিয়ে সরগরম বিদেশের পত্রিকার পাতাও। ব্রিটেনের ডেইলি টেলিগ্রাফ চেপেছে ম্যাচ পাতানোয় জড়িত ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কোচ ইয়ান পন্ড, তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এসেক্সের সাবেক ক্রিকেটার পন্ড 2 মৌসুম ধরে সামলাচ্ছেন বিপিএল এর চ্যাম্পিয়ন দলটাকে। ফিক্সিং এর সাথে জড়িত দলের কোচের জড়িত থাকার বিষয়টিও আইসিসির জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন আশরাফুল। তবে টেলিগ্রাফকে পন্ড সাফ জানিয়েছেন নিজে তো জড়িত ননই, উল্টো দোষীদের শাস্তির ব্যাপারে আকসুকে সহযোগিতা করার কথা। তবে খোলাসা করে আর কিছুই বলেননি এই ইংলিশম্যান। 3 মাসের বিশ্রামে মিরপুরের হোম অফ ক্রিকেট, অথচ বেহাল দশা মাঠের। কোথাও ঘাস আছে, কোথাও নেই। দুর্বা ঘাসও নেই, পর্যাপ্ত পানি নিষ্কাশন অবস্থা খারাপ হয়েছে আগের চেয়ে। আর এতেই চিফ কিউরেটর গামিনীর উপর চটেছে বিসিবি। ক্ষুব্ধ সাবেক ক্রিকেটার পাইলটও। সামিউল টিটু রিপোর্টে বিস্তারিত। 2014 টি-20 বিশ্বকাপের জন্য বিভিন্ন ভেন্যু ঘুরে ঘুরে দেখেছে আইসিসি কর্তারা। কি করণীয় তার ফিরিস্তিও দিয়েছে। তবে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ হয় বলে মিরপুরের মাঠ নিয়ে প্রশ্ন তোলেনি। কিন্তু বাস্তবতা ভিন্ন। মাঠ উন্নয়নের জন্য বছরখানেক আগে পুরনো ঘাস বদলে নতুন ঘাস লাগানো হয়, আর এতে কমে গেছে সবচেয়ে প্রয়োজনীয় দুর্বা ঘাস, গজিয়েছে আগাছা। তবে চিন্তার কারণ পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়া। গত কয়েকদিন ধরে কিন্তু দেখেছি মাঠে বিভিন্ন ঘাসের মধ্যে কিন্তু একটু কিছু ডিফারেন্স দেখা যাচ্ছে, এবং পানিটা যেভাবে আগে নিষ্কাশন হতো সেটা কিন্তু আগের সিস্টেম এখন হচ্ছে না। রিসেন্টলি মাঠটা আমার কাছে খুব একটা ভালো মনে হয় না। অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, এবং আমরা এই পরীক্ষা নিরীক্ষা মিরপুর স্টেডিয়ামে করা হচ্ছিল না, কারণ এটা হচ্ছে আমাদের হোম গ্রাউন্ড। যে পরিমাণ টাকা ইনভেস্ট করা হয় মিরপুরে, তার আমি বলবো যে 10 ভাগের হয়তো 5 ভাগও সেই ফলটা আমরা পাচ্ছি না। কথা বলতে বিধি নিষেধ আছে বর্তমান ক্রিকেটারদের। বিপিএল এর রাজশাহীর কোচ পাইলটই কেবল মুখ খুললেন। গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ক্যারিবীয় ক্রিকেটারদেরও আপত্তি ছিল মিরপুরের নরম মাঠ নিয়ে। নতুন ঘাস লাগিয়েছেন শ্রীলঙ্কান কিউরেটর গামিনী সিলভা। ক্রিকেট সংশ্লিষ্টদের অভিযোগ, অতীতে কোনো মাঠের কিউরেটিং এর অভিজ্ঞতা না থাকলেও বিসিবির চিফ কিউরেটর হয়েছেন গামিনী। প্রত্যেকটা সেক্টরে আমাদের বিদেশি লোক নিয়োগ দিয়ে রাখা হয়। আসলে ওই বিদেশি লোকটা কি এক্সপার্ট কিনা কিন্তু আমরা কিন্তু সাধারণ মানুষ কিন্তু জানি না। গামিনীর প্রসঙ্গটা আসছিল, আমি যতটুকু জেনেছি সে কিন্তু মেইনলি কিন্তু পিচ তৈরি করবে। হি ইজ এক্সপার্ট দ্য পিচ। ঘাস কীভাবে উঠবে, কীভাবে, তার থেকে আরও অনেক বড় এক্সপার্ট আছে। এই মাঠা যারা তৈরি করে, যারা ঘাস লাগিয়েছে, তাদের কিন্তু দায়িত্ব আছে এখানে। কীভাবে শুধু ঘাট না, কিন্তু আমি এখানে কীভাবে বালি ফেললাম, কীভাবে আমি এখানে মাটি ফেললাম, সেটাও কিন্তু একটা প্রশ্ন যায়। কিন্তু তবে এ ব্যাপারে কথা বলতে চাইলে রাজি হননি গামিনী সিলভা। শ্রীলঙ্কানস because is in this type সামিউল টিটু, ৭১, ঢাকা। লিমিটেড হবার হিড়িক পড়েছে দেশের ক্লাবগুলোর। জুনের মধ্যে কোম্পানিতে বদলে যাচ্ছে শেখ রাসেল কেসি আর ব্রাদার্স ইউনিয়ন। লিমিটেড হবার পেছনে কারো যুক্তি ক্লাবের সাংগঠনিক অবস্থার উন্নয়ন, কারো যুক্তি আবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। আরও জানাচ্ছেন উপল নন্দী। দেশের শীর্ষস্থানীয় ক্লাব ঢাকা আবাহনী। যাত্রা শুরু 1972 সালে, লিমিটেড কোম্পানি হয়েছে 1991 সালে। সেই থেকে আবাহনী ক্রীড়াচক্রের নাম আবাহনী লিমিটেড। আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। ঐতিহ্যবাহী ক্লাবটির শুরু 1936 সালে। ওরা লিমিটেড হয়েছে 2011 সালে। আবাহনী মোহামেডানের পথে এবার শেখ রাসেল কেসিও অনেকটা এগিয়ে লিমিটেড হবার পথে। এই মৌসুমে ট্রেবলজয়ী ক্লাবটি ঢাকার মাঠে নেমেছিল 1995 সালে। প্রিমিয়ার ফুটবলে যাত্রা শুরু 2003 সালে। 9 বছর আগে থেকে নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নেই যে শেখ রাসেল ক্রীড়াচক্রকে আমরা লিমিটেডে রূপান্তরিত করব। 13 সনে প্রথম দিকেই আমরা জয়েন্ট স্টক কোম্পানির সাথে আলাপ আলোচনা করি, আমরা মেমোরেন্ডাম গঠন করি। আমরা আশা করছি যে জুন মাসেই আমরা লিমিটেড কোম্পানি হিসেবে নিজেদেরকে ঘোষণা দিতে পারবো। লিমিটেড করলে এটা দায়বদ্ধতা বাড়বে এবং এটার ডেভেলপমেন্ট প্রোগ্রামটাও আরও গঠনতান্ত্রিকভাবে, সাংগঠনিকভাবে পারফেক্টলি করা যাবে। লিমিটেড হবার দৌড়ে পিছিয়ে নেই ব্রাদার্স ইউনিয়নও। আবেদন করেছে মাস 2 আগে। সপ্তাহখানেক আগে মিলেছে সবুজ সংকেত, বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণার। লিমিটেড হলে আমরা উন্নয়ন করতে পারবো, ক্লাবের আর্থিক অবস্থা সচ্ছল হবে এবং একটা এর মধ্যে কাঠামোর মধ্যে আশা করা যায় ক্লাবকে নিয়ে আসা যাবে। সেই কারণেই লিমিটেড করার। দেশের ক্লাবগুলো লিমিটেড হচ্ছে, একই সঙ্গে পেশাদার হলে আরও বাড়বে দেশীয় ফুটবলের মান।
উপাল নন্দী, ৭১, ঢাকা। ক্রিকেট তীর্থ লর্ডসে হয়ে গেল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সভা। 2 দিনের এই সভায় অংশ নিয়েছিলেন আইসিসির নির্বাহী কমিটির সদস্যরা। লর্ডসের সভায় নির্বাহী কমিটিতে স্বাগত জানিয়েছে বেশ কয়েকজন নতুন মুখকে। অনিল কুম্বলে, লক্ষণ শিবরামকৃষ্ণন আর অ্যান্ড্রু স্ট্রসের এটি ছিল ডেবিউ মিটিং। টেস্ট ক্রিকেটকে আকর্ষণীয় করতে একটি টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করার বিষয়ে আলোচনা হয় সভায়। আলোচনা হয়েছে কয়েকটি ডিআরএস টেকনোলজির বিষয়েও। তবে আইপিএলের স্পট ফিক্সিং বা পাকিস্তানি আম্পায়ার আসাদ রফির বিষয়ে কোনো আলোচনা হয়নি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর এবার আন্তর্জাতিক ম্যাচও দাপট দেখালো জার্মানি। লস অ্যাঞ্জেলেসে ইকুয়েডরের সাথে এক প্রীতি ম্যাচে 4-2 গোলে জয় পায় ইউরোপের পাওয়ার ফুটবলের দেশটা। আরেক ম্যাচে আয়ারল্যান্ডের সাথে 1-1 গোলে ড্র করেছে ইংলিশরা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর ওয়েম্বলিতে প্রথম ম্যাচ। 13 মিনিটে শেন লং এর গোলে এগিয়ে যায় আইরিশরা, তবে খুব বেশি সময় লিড ধরে রাখতে পারেনি তারা। 10 মিনিট পর ল্যাম্পার্ডের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দাপট দেখানোর পর ইকুয়েডরকে উড়িয়ে দেয় নোয়েব লাম শোয়েনস্টাইগারদের ছাড়াই মাঠে নামা জার্মানি। 24 মিনিটে করা জার্মানদের 4 গোলের 2টি করে গোল পোডলস্কি আর বেন্ডারের। প্রথমার্ধের শেষ দিকে ভ্যালেন্সিয়ার দ্বিতীয়ার্ধের 84 মিনিটে ওয়াল্টার আইওভির গোলে ব্যবধান কমায় ইকুয়েডর। ব্যস্ত এক ফুটবল মৌসুম শেষ, তবুও মাঠে নেমেছেন নেইমার, অস্কার আর থিয়াগো সিলভারা। তবে এবার গায়ে দিচ্ছেন নীল হলুদ জার্সি। 2রা জুনের সুপার সানডেতে মারাকানায় সেলেসাওরা মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের। উদ্দেশ্য কনফেডারেশনস কাপের আগে গা গরম করে নেওয়া। রিও ডি জেনেরোতে আস্তানায় গেড়েছে ব্রাজিল, প্র্যাকটিসও করছে সেখানেই। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ হবে নতুন মারাকানা স্টেডিয়ামে। নিজেদের 4 নম্বর কনফেডারেশনস কাপ জেতার মিশনে নামার আগে স্কলারির দল 9 তারিখ খেলবে ফ্রান্সের বিপক্ষেও। এই ম্যাচে দান্তে আর লুইস গুরতাভোকে ছাড়াই মাঠে নামছে ক্লাব বায়ার্ন মিউনিখ। ক্লাবের এই ভূমিকায় খুশি না ব্রাজিলের টিমের টেকনিক্যাল ডিরেক্টর আলবার্তো পেরেইরা। বায়ার্ন ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, বুন্দেসলিগাও। জার্মান কাপকে ছোট করে দেখছি না, কিন্তু জাতীয় দলের খেলাটাও তো বড় ব্যাপার। ব্রাজিল দলে ওই খেলোয়াড়দের দরকার, কারণ ইংল্যান্ড যথেষ্ট কঠিন দল। ক্লাবের চাওয়াটা আমার কাছে বেশিই মনে হচ্ছে। কনকাকাফ ফাইনালে মেক্সিকোর কাছে হেরে কনফেডারেশনস কাপে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে আমেরিকার ছেলেদের। ওদের ব্রাজিল বিশ্বকাপ ওঠাতে উঠে পড়ে লেগেছেন জার্মান কোচ ইউরিগেন ক্লিন্সম্যান। মে জুনে 2 ফ্রেন্ডলি আর 3টা কোয়ালিফায়ার খেলবে আমেরিকানরা। বেলজিয়ামের সাথে ফ্রেন্ডলির পর জার্মানির সাথে হবে আমেরিকার ফুটবল ফেডারেশনের 100 বছর পূর্তির এক ম্যাচ। জুনে বিশ্বকাপ বাছাই ম্যাচ পানামা, হন্ডুরাস আর জামাইকার সাথে। 3 দলই ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে ইউএসএর থেকে। 2 বছর আগে আমেরিকার দলের দায়িত্ব নিয়ে অনেক সাফল্য এনে দিয়েছেন ক্লিন্সম্যান। গেল বছর 4বারের বিশ্বসেরা ইতালিকে এক প্রীতি ম্যাচে হারিয়ে চমকও দেখিয়েছে তার ছেলেরা। সোমবার ক্যাম্প শুরু করেছেন বাছাই পর্ব উতরানোর লক্ষ্যে। বেলজিয়াম জার্মানি কঠিন দল, ওদের সাথে তো বটেই। কোয়ালিফাইং এর 3টা ম্যাচেও ভালো করাটা খুব দরকার। ছেলেরা ভালোভাবেই তৈরি করছে নিজেদের সেরাটাই দেবে ওরা। ফ্রেঞ্চ ওপেনের লাল দুর্গ জয়ের পথে এগিয়ে যাচ্ছেন 2 ফেভারিট রজার ফেদেরার এবং সেরেনা উইলিয়ামস। ফ্রেঞ্চ ওপেনের 3য় রাউন্ডে যাবার পথে এই দুজনের সঙ্গী হয়েছেন জো উইলফ্রেড সোঙ্গা। 2য় রাউন্ডে ফ্রেঞ্চম্যান সোঙ্গার প্রতিপক্ষ ছিলেন ফিনল্যান্ডের জার্কো নিমিনেন। 7-6 প্রথম সেট জিততে ঘাম ঝরেছে ঘরের ছেলের। তবে 6-4, 6-3 জেতেন পরের 2 সেট। অন্য ম্যাচে দ্বিতীয় বাছাই ফেদেরার জিতেছেন অনায়াসে। ভারতের সোমদেবকে দাঁড়াতেই দেয়নি 17 গ্র্যান্ড স্ল্যামের মালিক। স্কোর লাইন 6-2, 6-1, 6-1। বৃষ্টির কারণে কোর্টে নামতে 4র্থ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। বেলারুশের এই সাবেক ওয়ার্ল্ড নাম্বার 1-এর বিপক্ষে ছিলেন রাশিয়ান এলেনা ভেসনিনা। 2য় রাউন্ডে গেছেন 6-1, 6-4 জিতে। অন্যদিকে সেরেনা উইলিয়ামস হারিয়েছেন ক্যারোলিন গার্সিয়াকে। স্কোর লাইন 6-1, 6-2। এই ছিল খেলা যোগ। জানতে চাই আপনার কথাও। যোগ দিন ফেসবুক, টুইটার এবং স্কাইপে। মতামত জানাতে SMS করুন 7171 নম্বরে। খেলা দেখুন, খেলায় থাকুন, থাকুন 71-এ।